এদিকে শেখ হাসিনার রায় ঘোষণা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ছাত্রলীগ। সকালেই সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনী। রাতেই সারা দেশে কেয়ামত ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ। অচল হয়ে গেছে পুরো ঢাকা শহর। নজর রাখবো পড়শি দেশের দিকে, বাংলাদেশ। এবার কি তবে পাল্টা প্রত্যাঘাতের পথে আওয়ামী লীগ? চট্টগ্রামে গাছের গুড়িতে আর ঢাকার সাভার এবং ধামরাইয়ে পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ। শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা রাত সারা দেশে জ্বালাও পোড়াও করেছে আওয়ামী লীগ। রীতিমতো সারা দেশকে শ্মশান বানিয়ে দিয়েছে। হাজার হাজার বাসে আগুন, এবার একটা দুটো না, হাজার হাজার বাসে আগুন। পুরো ঢাকার সাথে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, রাস্তায় গাছ ফেলে। দর্শক, বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ এবার কি তবে পাল্টা প্রত্যাঘাতের পথে আওয়ামী লীগ? আরো ঝাঁঝালো হবে আন্দোলন। 17ই নভেম্বরের আগে কি রণকৌশল নিচ্ছে আওয়ামী লীগ? জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যদিকে আজই কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনা। নালিশ করে বসে থাকলে চলবে না, জবাব দিতে হবে। গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভুলে গেলে চলবে না। চট্টগ্রামে গাছের গুড়িতে আর ঢাকার সাভার এবং ধামরাইয়ে পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার রাতে হয় এই ঘটনায়। সময় বন্ধ ছিল সড়কে যান চলাচল, তবে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় 20 মিনিট পর স্বাভাবিক হয় সব। স্থানীয়রা বলছে, কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগুন দিয়ে সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত বলে জানিয়েছে পুলিশ। রোববার রাত 10টায় ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে 3 জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে। গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়া সাভারে আরেকটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রয়টার্স, এএফপি, বিবিসি, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লাভ শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি, এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে, এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে আজকে। শেখ হাসিনা সহ 3 জন আসামি এই মামলায়, এবং এই 3 জন আসামির মধ্যে রাজসাক্ষী অর্থাৎ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ, আর বাকি 2 জন আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 2 জনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে এই আদালত তার চোখে একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত, শ্যাম কোর্ট, এবং এই সাজানো আদালতে যেটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে তৈরি করেছেন ইউনূস সরকার, সেই আদালতে কি বিচার হলো বা কি ধরনের রায় এলো তাতে তিনি সারপ্রাইজড বা ইন্টিমিডেটেড নন, মানে তিনি এই নিয়ে বিস্মিতও নন, তিনি এই নিয়ে ভীতও নন। শেখ হাসিনা এই আদালতটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের আদালত বলছেন এ কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। মূলত জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দই যুদ্ধাপরাধের দায়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়, আইনে কিছু পরিবর্তন আনা হয়, এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়কার প্রাণহানি সহ ঘটনা প্রবাহের জন্য দায়ী করে মানবতা বিরোধী অপরাধের মামলায়
শেখ হাসিনাকে অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে। সে সময় শেখ হাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্যেই যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়েছে এবং তাকেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবার জন্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে, সেগুলো এক রকমের নিশ্চিত। এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মার্চ মাসে এসে, এই 2025-এর মার্চ মাসে এসে আরো দুজন আসামি যুক্ত হন এই মামলায়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন। চৌধুরী আব্দুল্লাহ মামুন ছাড়া আর কেউই কারা হেফাজতে নেই এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান 2024 সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন, তিনি রাজসাক্ষী হন, তার সাজা মওকুফ হবে সেই প্রত্যাশায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক শেষে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা, মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজসাক্ষীর সাক্ষ্যের ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময়ও মনে করিয়েছিলেন। শেখ হাসিনা সুস্পষ্টভাবে তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার, হুকুমদাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে, এর ফলে একদিকে যেমন যারা বিচার বা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে পারলো, যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে, স্বজন হারিয়েছে, তারা যেমন জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না, তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না। কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্যও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন, এর কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, মানসম্মত সাক্ষ্য প্রমাণ হাজির করা এই ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব। এবং তিনি বলছেন এই যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথোপকথনের অডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে, কনটেক্সট ছাড়া কোনো রকম, মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সেসব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ইউনূস সরকারকে কথাও বলেছেন যে তার দাবি ছিল, তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয়। কারণ তিনি বলছেন এরকম একটা কোনো নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সেসব সাক্ষ্য প্রমাণ কতটা ঠুনকো। শেখ হাসিনা এমনকি ব্যাখ্যা করে, মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন, সাক্ষাৎকারগুলো আসলে তিনি এই সময়ে দিয়েছেন সম্ভবত এ কারণেও, একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে, কাজেই সে সময়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলে তার বয়ানটা, তার দিকের যুক্তি তর্কটা উপস্থাপন করে রাখতে চেয়েছেন। অন্যদিকে তিনি জানান দিতে চেয়েছেন যে এটা একটা সাজানো আদালত, কাজেই সাজানো আদালতে বিচার হয়ে গেলেই তিনি এর জন্যে নিজেকে দায়ী মনে করেন না। তিনি সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।